জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি 8টায় সেরা, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সুশান্ত সিং রাজপুত তদন্তের নজরে রাখবো, তার কারণ এই মুহূর্তে তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্ত সিং রাজপুতের টাকা নয় ছয়ের অভিযোগে তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা চলছে। এদিন হাজিরা এড়াতে খানিকটা সময় চাইলেও রিয়ার আর্জি নাকচ করে দেয় ইডি। বেলা 1টা নাগাদ মুম্বাইয়ের ইডি অফিসে পৌঁছন রিয়া। 7 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখন অবধি রিয়া চক্রবর্তী ইডি অফিসেই রয়েছেন। জেরা করা হয় তার ভাই সৌভিক চক্রবর্তী এবং তার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও। মুম্বাইয়ে রিয়া এবং তার পরিবারের নামে 2টি ফ্ল্যাট রয়েছে। একাধিক কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন রিয়া এবং তার ভাই সৌভিক। রিয়ার মাসিক আয় 12 থেকে 14 লক্ষ টাকা। সূত্রের খবর, সেই আয়ের উৎস নিয়েও রিয়াকে প্রশ্ন করছেন ইডি অফিসাররা। ইডির জিজ্ঞাসাবাদ চলাকালীনই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। রিয়ার কল লিস্ট ঘেঁটে দেখা গেছে, সুশান্তের মৃত্যুর পর 21শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত মুম্বাইয়ের ডিসিপি অভিষেক ত্রিমুখকে দুবার ফোন করেছেন রিয়া। রিয়াকে দুবার ফোন করেছেন পুলিশ কর্তা নিজেই, একবার মেসেজও করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে উধাও তথ্য, আর তাই নিয়ে তোলপাড় দিল্লি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী। ফের বিতর্কের কেন্দ্রে গালওয়ান ইস্যু। মে মাসে প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসেছে চীন। কিন্তু গালওয়ানে 20 জন জওয়ান শহীদ হওয়ার পর সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন ভারতের ভূখণ্ডে কোনো চীনা অনুপ্রবেশ ঘটেনি। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে ছিল, গত এপ্রিল মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে অনুপ্রবেশ শুরু করে চীন সেনা। দখল করে নেয় প্যাংগং লেকের একাধিক ফিঙ্গার এবং গালওয়ান উপত্যকার একাধিক পেট্রোলিং পয়েন্ট। আর রাতারাতি এই নথি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেল। তো রাহুল গান্ধীর কংগ্রেস সাংসদের টুইট, প্রধানমন্ত্রী কেন মিথ্যে কথা বলছেন? চীনকে জবাব দেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী তাদের নাম নিতেই সাহস পাচ্ছেন না। ওয়েবসাইট থেকে নথি সরালে সত্য পাল্টাবে না। এদিকে যে চীন প্রশ্নে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী, সেই চীন প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের মন্তব্যে চরম অস্বস্তিতে সোনিয়া রাহুল। 2008-এ কংগ্রেসের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মৌ স্বাক্ষর নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, একটা রাজনৈতিক দল কিভাবে জাতীয় স্বার্থের সঙ্গে সমঝোতা করে, এরকম আগে দেখা যায়নি। সম্প্রতি এই মৌয়ে কি ছিল তা জানতে এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। অভিযোগ ওঠে, এই মৌয়ের পরপরই রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনা এম্বাসি থেকে টাকা ঢুকেছিল। রাজীব গান্ধী ফাউন্ডেশনের এক রিপোর্টে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপারেও সওয়াল করা হয়। শীর্ষ আদালতে এই মামলা শুনবে না জানিয়ে আবেদনকারীকে হাইকোর্টে যেতে নির্দেশ দিয়েছে। তবে প্রধান বিচারপতির মন্তব্য যে অস্বস্তি বাড়ালো গান্ধী পরিবারের, তা বলাই বাহুল্য। 34 বছর পর আমূল বদল জাতীয় শিক্ষানীতিতে, দেশ জুড়ে বিতর্ক চলছে। ইউজিসির অনুষ্ঠানে কি বলেন প্রধানমন্ত্রী, সেদিকে সবার নজর ছিল। প্রধানমন্ত্রী বললেন, সমস্ত রকম বিতর্ককে স্বাগত। अलग अलग विचारधाराओं के लोग अपने व्यूज दे रहे हैं, राष्ट्रीय शिक्षा नीति को रिव्यू कर रहे हैं। ये एक हेल्दी डिबेट है। ये जितनी ज्यादा होगी उतना ही लाभ देश की शिक्षा व्यवस्था को मिलेगा। ये भी खुशी की बात है कि राष्ट्रीय शिक्षा नीति आने के बाद देश के किसी भी क्षेत्र से, किसी भी वर्ग से ये बात नहीं उठी कि इसमें किसी तरह का बायस है। আবার জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকায় অন্যান্য বোর্ডের দাপট, ছাপ ফেলতে পারল না রাজ্য বোর্ডের পড়ুয়ারা। প্রথম রায়গঞ্জের সৌরদীপ দাস, তার পড়াশোনা সিবিএসই বোর্ডে। প্রথম 10-এর রাজ্য বোর্ডের মাত্র একজন পড়ুয়া। মেধা তালিকায় 8ম স্থানে রয়েছেন অরিত্র মিত্র। গত কয়েক বছরে রাজ্যে ইঞ্জিনিয়ারিং আসনে অর্ধেকও ভর্তি হয়নি, আর সে কারণে এবার সর্বভারতীয় স্তরের বহু আগেই কাউন্সেলিং হয়ে যাচ্ছে। কাউন্সেলিং প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে। পুরো কাউন্সেলিং প্রক্রিয়ায় অনলাইনে। কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রশ্ন উঠছে, অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের সুযোগ পেয়ে যদি ছাত্রছাত্রীরা বাইরে চলে যান, শূন্য আসন তখন ভরাট হবে কিভাবে? রাজ্য জেলা স্তরকে ঢেলে সাজানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার ব্লক নেতারা। 21-এর কঠিন লড়াইয়ের প্রস্তুতি হিসেবে প্রথম নিচু তলায় নিজে হাতে দলের খুঁটি সাজাবেন নেত্রী। পুরো অগস্ট মাস জুড়ে তৃণমূলের বিশাল পরিবারে ব্লক স্তরে রদবদল চলবে। প্রতি জেলা থেকে সর্বসম্মত নামের তালিকা যাবে 21 জনের রাজ্য সমন্বয় কমিটিতে। ওই কমিটি তালিকা রিভিউ করে তা নেত্রীর কাছে পাঠাবে, আর সব দিক বিবেচনা করে শিলমোহর দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আমপানের ত্রাণ ও রেশন বন্টন নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তৃণমূলের নিচু তলায়। তাই একদম তৃণমূল স্তরে নেতা নির্বাচনের স্বচ্ছতাকে প্রথম এবং শেষ মানদণ্ড হিসেবে
হিসেবে বেঁধে দিয়েছেন নেত্রী। উদ্দেশ্য দলের প্রতি জনসাধারণের আস্থা ফেরানো এবং গোষ্ঠী দ্বন্দ্বের লাগাম টানা। জোর দেওয়া হচ্ছে নবীন প্রবীণ সমন্বয়ও। এদিকে বিজেপিও বসে নেই, সদস্য সংগ্রহ অভিযানের নাম দেওয়া হয়েছে আমার পরিবার বিজেপি পরিবার। আর এই অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়কে। গত কয়েক মাস মুকুল রায় রাজ্য দপ্তরে যাননি। সম্প্রতি তিনি দিল্লিতে দলের বৈঠক চলাকালীন কলকাতায় ফিরে আসায় নানান জল্পনা ছড়ায়। সূত্রের খবর, দিলীপ ঘোষের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতাদের কাছেও দরবার করা হয়। পাল্টা দিলীপ ঘোষও বলে বসেন, তৃণমূলকে হারাতে তিনি একাই 100। এভাবে দলের কোন্দল সামনে আসায় কর্মীদের কাছে খারাপ বার্তা যাচ্ছে বলে মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দিল্লি থেকে নির্দেশ আসাতেই ঐক্যের ছবি তুলে ধরতে এবার এক মঞ্চে হাজির হলেন দিলীপ, মুকুল, রাহুল। আর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে জেপি নাড্ডার তোপ বাংলায় গ্রহণ চলছে। बंगाल पर ग्रहण लगा हुआ है। जो वर्तमान सरकार है वह कुशासन से ग्रसित है और हम सबको मालूम है कि इसके खिलाफ लड़ाई लड़ने वाली भारतीय जनता पार्टी है। ভাটপাড়া আছে ভাটপাড়াতে, শুধু ভাটপাড়া কেন, হালিশহর বা নৈহাটিতেও অশান্তি চলছে। 24 ঘন্টার ব্যবধানে বোমাগুলির শব্দে কেঁপে উঠল একের পর এক এলাকা। কোথাও এলাকা তো কোথাও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে অশান্তি। বাড়িতে থাকা দায়, আতঙ্কে কাঁদছেন বাসিন্দারা। বোমাগুলির লড়াই চলছে প্রতিদিন। ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে আরও একবার অশান্তি। বরাত জোরে প্রাণে বাঁচল ছোট্ট শিশু। রাতের লড়াইয়ের পর সকালেও গোটা রামনগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বোমার স্প্লিন্টার, গুলির খোল। শুধু ভাটপাড়াতেই নয়, শুক্রবার কাক ভোরে হালি শহরের চিত্তরঞ্জনে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। নৈহাটির মামুদপুরে তৃণমূল পার্টি অফিসে বোমাবাজি হয় বলে অভিযোগ। সব ক্ষেত্রেই বিজেপি তৃণমূল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে। আর যে খবরে চোখ রাখবো, মর্মান্তিক খবর, একই সঙ্গে মাথা হেঁট করে দেওয়া খবর। ভরা বাজারে ছেলের সামনে মায়ের শ্লীলতাহানি। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলের মাথায় লাঠির বাড়ি দুষ্কৃতীদের। মৃত্যু হলো 17 বছরের কিশোরের। বালুরঘাটের আখিরাপাড়া গ্রামে ঘটে গেল এমনই নারকীয় ঘটনা সবার চোখের সামনে। ঘটনার সূত্রপাত একদম সামান্য দুই পড়শির মধ্যে বিবাদ ঘিরে, আর তার জেরে এরকম ভয়ঙ্কর পরিণতি। সন্ধে স্থানীয় বাজারে যান মহিলা, সঙ্গে বছর 17 ছেলে। বাজারেই শুরু হয় শ্লীলতাহানির চেষ্টা। বেশি আসে কটূক্তি, এমনকি মহিলার কাপড় ধরে টানাটানি শুরু করে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় ঘটতে থাকে ছেলের সামনে, ভরা বাজারের সামনে। মাকে বাঁচাতে রুখে দাঁড়ায় ছেলে, আর তখনই মাথার পেছনে জোরালো লাঠির আঘাত। চিকিৎসার জন্য কলকাতা নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই কিশোরের। বাজারে উপস্থিত মানুষজন নীরব দর্শক হয়েই থাকলেন। উঠছে সে প্রশ্ন। আর ফের অমানবিকতার নজির। ফের ঘন্টার পর ঘন্টা ঘরেই পড়ে কোভিড আক্রান্তের দেহ। ফের হয়রানির মুখে সদ্য মৃতের পরিবার। এবার কেষ্টপুরের 3 নম্বর সমরপল্লী। কোভিডে আক্রান্ত 75 বছরের উষারানী মণ্ডলের মৃত্যু হয় বৃহস্পতিবার বিকেলে। কিন্তু সৎকারের বন্দোবস্ত হতে হতে দিন পেরিয়ে গেল। তারপর থেকে দেহের সৎকারের ব্যবস্থা নিয়ে বিস্তর বিভ্রান্তি, চাপানুতর। পরিজনরা বলছেন গত 4-5 দিন ধরে সর্দি, কাশি, জ্বরে ভুগছিলেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসে বুধবার। তারপর থেকে বহু চেষ্টা করেও তাকে হাসপাতালে ভর্তি করা যায়নি বলে দাবি পরিজনদের। পুলিশ প্রশাসনের স্বাস্থ্য ভবনে লাগাতার ফোন ঘোরানোর পর শেষমেশ শুক্রবার দুপুর 1টা নাগাদ সৎকারের ব্যবস্থা হলো। ততক্ষণে কেটে গেছে 19টা ঘন্টা। ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর সেই প্রশ্নের খোঁজ করব, যে প্রশ্ন এই মুহূর্তে আমি, আপনি, আমাদের সবার আম জনতার মধ্যে ঘোরাফেরা করছে। প্রথমত ভ্যাকসিন কবে আসবে? ভ্যাকসিন যদি আসে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ তাদের নাগালের মধ্যে থাকবে তো তার দাম? সেই সম্পর্কে আলোচনা নিয়ে ফিরছি। দেখতে থাকুন 8টায় সেরা। ভারতে করোনা ভ্যাকসিনের দাম কত হবে? আসার কথা শোনালো সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কৃত সম্ভাব্য টিকার উৎপাদন এবং পরীক্ষা সংক্রান্ত কাজ চালাচ্ছে সেরাম। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশে করোনা ভ্যাকসিনের ডোজের দাম সর্বোচ্চ $3, ভারতীয় মুদ্রায় প্রায় 225 টাকার কাছাকাছি। ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের নাম হবে কোভিশিল্ড। ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্স গাভির সঙ্গে বড় চুক্তি হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গেও চুক্তিবদ্ধ SII। পুনের ফার্মে তৈরি হবে করোনা ভ্যাকসিন। ভারত ও কম আয়ের দেশগুলির জন্য 100 মিলিয়ন ডোজ কোভিড-19 ভ্যাকসিন তৈরি করবে সেরাম। 2021-এর গোড়ার দিকে বিশ্বের 92টি দেশে করোনা ভ্যাকসিন সরবরাহ করা হবে। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ইংল্যান্ড ও ব্রাজিলে। ভারতের সেরামকে ওই ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।
আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, সবার মনে প্রথম প্রশ্ন যে কবে ভ্যাকসিন আসবে, এবং দ্বিতীয় প্রশ্ন যে ভ্যাকসিন যদি বাজারে আসে সেটা আম জনতার সাধ্যের মধ্যে থাকবে তো? আমরা দেখেছি করোনা আকবর বাদশার হরিপদ কেরানিতে তফাৎ করেনি। করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে কোথাও সেই বৈষম্য থাকবে না তো? আজকে সেরামের তরফ থেকে এই বক্তব্য আসার পর কতটা আশা করতে পারি আমরা? হ্যাঁ, আমরাও সবাইয়ের মতো আমরাও একেবারে প্রবল আগ্রহে চেয়ে রয়েছি। এখন অক্সফোর্ডের লঞ্চিং তারা বলছেন, এখনো বলে যাচ্ছেন। আমি এই দুদিন আগে ওদের যে লিড যিনি আছেন সায়েন্টিস্ট স্যারা গিলবার্ট, তো স্যারা গিলবার্টের একটা কনভারসেশন শুনছিলাম, তো উনি বলছিলেন ওরা কিন্তু এখনো সেপ্টেম্বরটা ওদের লঞ্চিং ডেট ওরা ঠিক করে যাচ্ছেন। তো আমার মনে হয় ওদের কথাবার্তা এবং লেভেল অফ কনফিডেন্সটা দেখে যে হয়তো সেপ্টেম্বরের কোনো একটা সময় ওরা স্টেজ 3 ট্রায়ালসের একটা ইন্টারিম হোক কি ফাইনাল রিপোর্ট স্টেজ 3 আসবে কিনা, কিন্তু মোটামুটি সেপ্টেম্বর ইজ দেয়ার ডেট। আর গ্যাভির যে কথাটা আমরা আজকে শুনেছি, গ্যাভি হচ্ছে খানিকটা আমরা যাকে আমাদের দেশে এনজিও টাইপ অফ অর্গানাইজেশন বলি, এটাকে আপনি একটা গ্লোবাল এনজিও বলতে পারেন। এবং এই গ্যাভির মধ্যে পৃথিবীর সমস্ত দেশ গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট ইনফেকশন, আর এগুলো ভ্যাকসিনসটা সারা পৃথিবীতে দে মেক ইট অ্যাভেলেবল। গ্যাভি আসতে যেটা সুবিধা হয়েছে, গ্যাভির মধ্যে আগে ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক এরা সবাই পার্টিসিপেট করতো। তো এখন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গ্যাভির মধ্যে একটা খুব অ্যাক্টিভ রোল নিয়েছেন। প্রথমে আমরা শুনেছিলাম যে সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা বানাবেন, যার মধ্যে ভারতবর্ষের জন্য 1 কোটি ভ্যাকসিনের মতো একটা হয়তো ফ্র্যাকশন অফ 1 crore একটা ইনিশিয়াল ডোজ পাওয়া যাবে, সেটা প্রথমে ভাবা হয়েছিল, বা এখনো আমার মনে হয় সেই কথাবার্তা চলছে যে এটা মানুষকে হয়তো কিনতে হবে না, এটা রিটেল শপ মারফত আসবে কিনা আমরা জানি না। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম আছে যেটাকে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বলে, যেটা এখন কিনা বেশিরভাগ বাচ্চাদের চাইল্ডহুড ডিজিজ, এই যে গ্যাভির কাজ এতদিন ছিল কিন্তু বেশিরভাগ চাইল্ডহুড ইমিউনাইজেশনের দিকে ফোকাস করা। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনো বোধহয় এইটা নিয়েই একটু ভাবনা চিন্তা করছেন যে এটা আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মারফত যাবে, এবং যদি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মারফত ডিস্ট্রিবিউটেড হয় তাহলে কিন্তু রিটেল শপে আমরা কিনবো সেটা আমার মনে হয় না। এখন এর প্রাইস রেঞ্জ যেটা এখনো অব্দি ডিসকাস করা হয়েছে, দু একটা কোম্পানি বলেছে $25, কেউ বলেছে $35। আর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গ্যাভির সঙ্গে যে কোলাবোরেশনটা করলো, তাতে খুব সম্ভব, সাপোজিং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি এটা কেনেন, তাহলে এই দামটা হয়তো পারচেজিং প্রাইসটা $3 কাছাকাছি এসে দাঁড়াবে। সো উইচ মেক্স ইট পসিবল যে আমাদের গভর্নমেন্ট আরো বেশি ডোজ কিনতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট বেশি ডোজ কিনতে পারলেও কিন্তু প্রথম দিকে খুব একটা বেশি ডোজ পাওয়া যাবে না, কারণ যে টার্গেটটা নিয়ে জেনারেল ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকা চলেছে সেটা হলো অ্যাট দ্য এন্ড অফ 2021, 2021-এর শেষে তারা হয়তো 150 থেকে 200 কোটি ডোজ তৈরি করতে পারবে। সামনের বছরের শেষে পৃথিবীর জনসংখ্যা কত? অ্যাবাউট 800 crore মতো। তাহলে পুরো দমে ম্যানুফ্যাকচারিং চালিয়ে গেলেও সামনের বছরের শেষে আমরা যদি গ্লোবাল পৃথিবীর ইতিহাসে দেখি, পৃথিবীর নিরিখে দেখি, তাহলে আমরা হয়তো 1/4 অফ ওয়ার্ল্ড পপুলেশনকে প্রায় এবছরের আর 3টে মাস বাকি আছে, 15 মাস বাদে হয়তো ভ্যাকসিনটা দেওয়া যাবে। ভারতবর্ষে ইনিশিয়ালি হয়তো 1 কোটির কিছু কম ভ্যাকসিন পাওয়া যাবে, তারপরে দেখা যাক যে কিভাবে সেরাম ইনস্টিটিউট এর ম্যানুফ্যাকচারিংটা বাড়ায় এবং কিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ডিস্ট্রিবিউট করেন। এখন অনেক কিছুই মহিপুয়া নির্ভর করছে। যে যাই হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোভিড কন্ট্রোল নিয়ে অনেক কিছুটা বিক্ষিপ্ত কাজকর্ম দেখিয়েছেন। আমরা প্রত্যেকে চাইবো যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ভ্যাকসিন যখন তারা নিজেদের হাতে পাবেন, যে তার ডিস্ট্রিবিউশনটা যেন যথাযথভাবে হয় amongst our population। ডক্টর সরকার, অনেক ধন্যবাদ। ডক্টর কুণাল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন, এবং ডক্টর সরকার যে আশার কথা শোনালেন যে এর দাম নিয়ে আমজনতার চিন্তা করার সম্ভবত কোনো কারণ থাকবে না, কারণ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম তার আওতাতেই, অর্থাৎ সরকারের মাধ্যমে যেভাবে আমরা দেখি যে বাচ্চাদের যেরকম টিকাকরণের কাজ চলে, তার মাধ্যমে এই টিকাকরণের কাজ, অর্থাৎ কী হবে তার মেকানিজম, কী হবে তার রোডম্যাপ, সেগুলো সবই নিঃসন্দেহে সরকার কী ভাবছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আপাতত সবার অপেক্ষা
ভ্যাকসিন আবিষ্কৃত হোক, ভ্যাকসিনের ফাইনাল পর্যায়ের যে ট্রায়াল তার একটা ভালো ফল সেটা সামনে আসুক, সবাই আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। একটা ছোট্ট বিরতি নেবার, বিরতির পর আমরা ফিরবো চীন নিয়ে। আবারও রাজনৈতিক চাপানুতোর, আমাদের সঙ্গে থাকবেন কংগ্রেস এবং বিজেপির দুই প্রতিনিধি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। একদিকে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে নথি উদ্ধার নিয়ে রাহুল গান্ধী সুর চড়াচ্ছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আর অন্যদিকে সেই চীন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য অস্বস্তি বাড়াচ্ছে সোনিয়া গান্ধীর, রাহুল গান্ধীদের। এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি এবং কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায় চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি আসবো আপনাদের কাছে, তার আগে এরকম একটা আবহে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। সেনা প্রধান তিনি সমস্ত ফিল্ড কমান্ডারদের প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য। কি এর তাৎপর্য জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আমরা জানি যে লাগাতার সেনার উচ্চপদস্থ আধিকারিকরা তারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের অফিসারদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির বিবৃতি স্পষ্ট করে দিয়েছে যে বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত রয়েছে যে জায়গা থেকে চীনের আর্মি তারা কোনোভাবেই সরতে চাইছে না, সেই জায়গাতে তারা অনড় অবস্থান নিচ্ছেন। আর এর ফলে সেনাবাহিনী এবং তার পাশাপাশি ভারতীয় কূটনীতিকরা মনে করছেন যে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এমনটা নয়। যদি কোনোভাবে চীনের তরফ থেকে অনড় অবস্থান নেওয়া হয়, সেক্ষেত্রে ভারতকেও কড়া অবস্থান নিতে হবে। এবং চীন এর আগেও যে ছবি দেখা গিয়েছে, প্রাথমিকভাবে তারা সরলেও আবারও কিন্তু তারা কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে। ফলত যে কোনো পরিস্থিতির জন্য ভারতীয় সেনাকে আরো একবার প্রস্তুত থাকার জন্য। ধন্যবাদ জ্যোতির্ময়। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। যেটা বলছিলাম যে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে উধাও তথ্য আর তাই নিয়ে তোলপাড় দিল্লি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী, ফের বিতর্কের কেন্দ্রে গালওয়ান ইস্যু। মে মাসে প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসেছে চীন, কিন্তু গালওয়ানে 20 জন জওয়ান শহীদ হওয়ার পর সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন ভারতের ভূখণ্ডে কোনো চীনা প্রবেশ ঘটেনি। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে ছিল গত এপ্রিল মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে অনুপ্রবেশ শুরু করে চীনা সেনা, দখল করে নেয় প্যাংগং লেকের একাধিক ফিঙ্গার এবং গালওয়ান উপত্যকার একাধিক পেট্রোলিং পয়েন্ট। আর রাতারাতি এই নথি ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায়। তোপ দাগেন রাহুল গান্ধী। তার টুইট, প্রধানমন্ত্রী কেন মিথ্যে কথা বলছেন, চীনকে জবাব দেওয়া তো দূরের কথা, প্রধানমন্ত্রী তাদের নাম নিতেই সাহস পাচ্ছেন না। ওয়েবসাইট থেকে নথি সরালে সত্য পাল্টাবে না, টুইট রাহুল গান্ধীর। আমি প্রথমে চলে যাব তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তরুণ, এরকম একটা নথি প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেল কেন? এবং বিতর্কটা দানা বাঁধছে, এটা কাকতালীয় ধরে নেওয়া যাচ্ছে না, কারণ এই গোটাই গালওয়ান পরবর্তী ফেজটায় বারবার বিরোধীদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে যে স্পষ্ট করা হোক সত্যি সত্যি চীন অনুপ্রবেশ ঘটিয়েছে কি ঘটেনি। সেই সম্পর্কে স্পষ্ট উত্তর মেলেনি ওই একবারই প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া। না, খুব স্পষ্ট উত্তর ছিল। যেই নথিতে কথা বলা হয়েছে সেই নথির ভার্সন ছিল দেয়ার ইজ চাইনিজ ট্রান্সগ্রেশন। ট্রান্সগ্রেশন মানে কি? এনি অ্যাক্ট এগেনস্ট আ কোড। কোড কি ছিল? এলএসি কেউ ক্রস করবে না। এটা তো ফ্যাক্ট ছিল যে এলএসি ক্রস করার চেষ্টা করেছিল, তার জন্যই হাতাহাতিটা হয়েছিল এবং তার জন্যই ঝামেলাটা হয়েছিল। আজকে রাহুল গান্ধী এতগুলো বড় বড় কথা বলছেন, এত প্রশ্ন করছেন, তো প্রশ্ন তো দেশের মানুষেরও আছে। 2008 সালে কি সাইন হয়েছিল ওনার মধ্যে, ওনার মা। আমি সেই প্রসঙ্গে ডেফিনেটলি যাব তরুণ, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে একটাই, প্রধানমন্ত্রী ফরওয়ার্ড পয়েন্টে গিয়ে সেখান থেকে তিনি বলেছেন যে কোনোভাবে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। রাজনাথ সিং গেছেন, কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে যে সত্যি সত্যি চীনা সেনা যদি অনুপ্রবেশ না করে থাকে তাহলে 20 জন জওয়ানকে শহীদ কেন হতে হলো, তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া গেছে? এলএসিতে যে ইস্যু চলছে সেটা নিয়ে সেনা জওয়ান বারবার, সেনার থেকে বারবার বিবৃতি এসছে, প্রধানমন্ত্রীর বিবৃতিও এসছে। তো এলএসিতে ট্রান্সগ্রেশন চলছিল, প্রধানমন্ত্রী বলেছে যে আমাদের সেনারা যোগ্য জবাব দিয়েছে এবং সেই যোগ্য জবাব দেওয়ার সময় 20 জন সেনার প্রাণ গেছে। এখানে তো কোনো মানে দ্বিমত নেই। ট্রান্সগ্রেশন ট্রাই হয়েছিল, হয়নি। এবার ট্রান্সগ্রেশনটা মানে কি? রাহুল গান্ধীকে বলুন ওই মানেগুলো মনে আরেকবার দেখতে হবে। এই নথিটা উধাও হয়ে গেল কেন? কোন টেকনিক্যালি হতে পারে, এটা ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বলবে। সুমন, আপনার কি বক্তব্য? টেকনিক্যালি হতে পারে আর টেকনিক্যাল ত্রুটির কারণে হতে পারে। না না, খুব স্বাভাবিক। তরুণ যা উত্তর দিয়েছে এই মুহূর্তে, ওই উত্তর ছাড়া তরুণের কাছে আর কিছু উত্তর দেওয়ার মতন নেই।
অ্যাকচুয়ালি সমস্যাটা কি, সংসারের যিনি প্রধান কর্তা তিনি যদি অসত্য কথা বলতে থাকেন তাহলে মেজ কর্তা, সেজ কর্তা, ছোট কর্তা তাদের তো নেমে আসতে হয় ডিফেন্ড করার জন্যে। সেই ঘটনাই ঘটেছে কন্টিনিউয়াস ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন আমাদের ভূখণ্ড কেউ দখল করেনি, আমাদের ভূখণ্ডের মধ্যে কেউ আসেনি। তারপরে আলটিমেটলি কি দেখালো, আমরা একজন কর্নেল সহ 20 জন সেনা জওয়ানকে, বীর ভারতীয় সেনা জওয়ানকে আমরা হারালাম। এই যে কন্টিনিউয়াস মিথ্যাচার, উনি তো অ্যাকচুয়ালি হি ইজ অ্যান ইভেন্ট ম্যানেজার, হি ইজ নট আ প্রাইম মিনিস্টার। এই সমস্যাটা সেই জায়গায় আমি এখানে বলছি যে যদি টেকনিক্যাল ত্রুটির কারণে ফাইল উধাও হয়, অন্য কোনো ফাইল উধাও হলো না, সেই ফাইলটাই উধাও হলো যেটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চীন সংক্রান্ত বক্তব্য সেটাকে কন্ট্রাডিক্ট করছে। মোপিয়াদি এখানেই ফ্যাক্টর হচ্ছে একটা টেকনিক্যাল ডিফেক্টের জন্য হতে পারে। এবার সেখানে আজকে আমাদের সুমনদা এত বড় বড় কথাগুলো যেগুলো বলে যাচ্ছে তার সাথে ফ্যাক্ট কি? ভারতবর্ষের ভূখণ্ড দখল হয়নি কে বললো? অক্সাই চীন দখল হয়েছে, ভারতবর্ষের 63,000 স্কোয়ার একর জমি দখল হয়েছে, দখল হয়নি কে বলছে? রাহুল গান্ধী মনে হয় ভুলে গেছেন উনার বাবা ঠাকুরদা এবং দাদুর আমলে কতটা জমি ভারতবর্ষে দখল হয়েছিল। অক্সাই চীন যখন দখল হয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে বড় বড় কথা বলে এলেন, সেই প্রধানমন্ত্রীর প্রতিটি কথা অসত্য। খুব দুর্ভাগ্যজনক বিষয় যে আজকে ওনাকে ভেবে নেওয়া হয়েছিল, কিছু মানুষ ভেবে নিয়েছিলেন, ভারতবর্ষের কিছু মানুষ 2014 সালে যখন ভোট করেছিলেন তারা ভেবে নিয়েছেন অত্যন্ত একজন মজবুত এবং ক্ষমতাশীল প্রধানমন্ত্রী আমরা পেলাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, একটি সত্য কথাও, এবং সেটা শুধু চীন কেন, বিভিন্ন বিষয়, একটি সত্য কথাও ভারতের প্রধানমন্ত্রীর মুখ থেকে ভারতবাসী শুনতে পায় না। সুমন, এখানে পাল্টা যে অস্বস্তিটা আপনাদের জন্য আসছে সুমন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির একটি মন্তব্য, 2008-এ যে মৌ স্বাক্ষরিত হয়েছিল কংগ্রেসের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির, সেটা কেন হয়েছিল, কি মর্মে স্বাক্ষর হয়েছিল তা জানতে এনআইএ তদন্তের আর্জি নিয়ে একজন আবেদনকারী তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাটা হাইকোর্টে নিয়ে যেতে বলেছেন, কিন্তু খুব ইন্টারেস্টিংলি তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল জাতীয় স্বার্থের সঙ্গে সমঝোতা করে কি করে, এটা এর আগে কখনো হয়নি। এটা আপনাদের জন্য অস্বস্তি নয়? না না, এটা অস্বস্তির বিষয় নয়। বিষয়টা প্রথম কথা ইট ইজ সাবজুডিস, সেই নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। আর দু নম্বর হচ্ছে, এটা বিভিন্ন সময় সারা পৃথিবীতে দেখা গেছে একটা আইডিওলগ অর্গানাইজেশন আরেকটা আইডিওলগ অর্গানাইজেশনের সঙ্গে সবসময় দি এক্সচেঞ্জ ভিউজ। কি ছিল সেই মৌ, ভারতের কি ছিল সেই মৌ, কোন আধারে সেটা স্বাক্ষর হয়েছিল সেটা সম্পর্কে স্পষ্ট করে বলতে অসুবিধা কোথায়? নাম্বার 1। নাম্বার 2, অনেকগুলো ঘটনা যেগুলোকে আপনি নিতান্ত কাকতালীয় বলবেন যে তারপরই রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনা এমবাসি মারফত কিছু অর্থ ঢোকে বলে অভিযোগ, নাম্বার 1। নাম্বার 2, তারপরে রাজীব গান্ধী ফাউন্ডেশন একটা রিপোর্ট তৈরি করে যেখানে ভারত এবং চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপারে সুপারিশ করা হয়। সমস্ত কিছু কাকতালীয়। একটা কথা আপনাকে আমি বলছি, অভিযোগ আমরা করতেই পারি, অভিযোগ নিশ্চয়ই ওনারা করেছেন এবং খুব সুন্দরভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন হাইকোর্টে নিয়ে যেতে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব হাইকোর্ট কি ভার্ডিক্ট দিচ্ছে সেটা দেখার জন্য। কিন্তু আপনি যদি বলেন পার্টি টু পার্টি কন্ট্যাক্ট, তাহলে আমার কাছে এক্ষুনি নথি আছে, আমি অন স্ক্রিন দেখিয়ে দেবো। আরএসএস এর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে চীনা 2008 সালে চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মধ্যে একটা এগ্রিমেন্ট হলো এবং সেই এগ্রিমেন্টের পর একটা অদ্ভুত দেখা গেল, সেই বছর বেজিং অলিম্পিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেলেন না, বেজিং অলিম্পিকে গেলেন সোনিয়া গান্ধী। তারপর কি দেখা গেল, রাজীব গান্ধী ফাউন্ডেশনে প্রচুর পরিমাণে টাকা আসলো চাইনিজ এম্বাসি থেকে। তার রেজাল্ট কি হলো? ইন্ডিয়া চাইনার ট্রেড ডেফিসিট হলো 30%। সেকেন্ড অ্যাসপেক্ট আসি, 2017 সালে সেই কন্ট্রাক্টের রেজাল্ট। 17 সালে ইন্ডিয়া ডোকালাম ইস্যু চলছে, সেই ইন্ডিয়া ডোকালাম ইস্যু যখন চলছে তখন রাহুল গান্ধী গেলেন চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে। প্রথমে অস্বীকার করেছিলেন রাহুল গান্ধী, পরে যখন মিডিয়ায় ফটো আসে, মানে আপনাদের মতো মিডিয়া যখন ফটোগুলো পাবলিশ করে তখন রাহুল গান্ধী মানতে বাধ্য হয়েছে। তখন রাহুল গান্ধী মানতে বাধ্য হয়েছে। খুব সংক্ষেপে সুমন, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, যখন রাহুল গান্ধী চীন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাচারের অভিযোগ করছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্য সেটা অস্বস্তির নয়? সেটা আপনাদের যে অস্ত্র এই মুহূর্তে সেটাকে ভোতা করবে না?
ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি তো বলেছেন কেসটাকে হাইকোর্টে নিয়ে যেতে। সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিচারপতি এও গেলেন, বলেছেন যে একটা হাইকোর্ট যখন তার রাজনৈতিক রায় দল দেবে, জাতীয় তারপরে স্বার্থের দেখবেন সঙ্গে যে সমঝোতা কংগ্রেস কিভাবে করে এটা এর আগে ভারতের কখনো হয়নি। কংগ্রেস কতটা অপরাধী ছিল। এগ্রিমেন্টটা আর পাবলিশ করে দিন, মানুষ আর দেখুক বৌদি, আমি এগ্রিমেন্টটা আরো কি একটা ছিল, প্রশ্ন দেশটাকে তোমার কাছে কিভাবে রয়েছে, বিক্রি একদম করেছেন আপনারা, সাংবাদিককে মানুষ প্রশ্ন দেখুক। করছি। এখানে আপনারা লিস্ট দেশটাকে রয়েছে, কিভাবে বিক্রি RSS করেছেন চীনের হাতে, সেটা মানুষ ওদের দেখুক। সাপোর্টিভ বারবার দেশের কতগুলো জমি কিভাবে চীনের এনজিও, কাছে সারেন্ডার সেই করেছেন, ইন্ডিয়া মানুষ ফাউন্ডেশন দেখুক। থেকে শুরু করে এগ্রিমেন্টটা পাবলিশ করতে বিবেকানন্দ পারবেন না। ফাউন্ডেশন থেকে শুরু করে তারা কিভাবে চায়নার সঙ্গে যোগাযোগ রাখে, সেই ডেটাসও আমার কাছে রয়েছে। সেটা নিয়েও যদি সবসময় রাহুল যদি গান্ধী সুপ্রিম আর কোর্টের সোনিয়া বিচারপতি গান্ধী নাম নিয়ে তাই অ্যাটাক করলে নিয়েও হবে না। কোনোদিন মন্তব্য RSS করেন, এবং আমি ঠিক তাদের- এইভাবেই আটটায় সেরাতে সেটা নিয়েও আলোচনা করবো। সুমন, আমি খুব সংক্ষেপে তরুণের কাছে যাব। তরুণ, আপনি বলছেন যে মৌয়ে কি ছিল সেটা হাফিস, প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে হাফিস হয়ে গেল শুধুমাত্র টেকনিক্যাল ত্রুটি, এবং সেটাও বেছে বেছে ওই নথিটা। মোপিয়াদি কোন একটা ডকুমেন্টটা ছিল, ডকুমেন্টটা সবার হাতে আছে, ওটা দিয়ে টেকনিক্যাল ডিসপিউটের জন্য চলে আসবে। কিন্তু 2008-এ যেখানে জাতীয় নিরাপত্তা মানে বলি দেওয়া হলো আর কমিউনিস্ট পার্টির সাথে চুক্তি করে, কি চুক্তি করা হলো, এবং ডোকালাম ইস্যুর সময় যখন ঝামেলা চলছে চীনের সাথে, তখন রাহুল গান্ধী কিসের আশায় চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে গেল, এবং মানে কিভাবে ইন্ডিয়ান সিকিউরিটি কম্প্রোমাইজ হলো, সেটা তো উত্তর দিতে হবে। রাজীব গান্ধী ফাউন্ডেশন টাকা পেয়ে কেন করলো? সুমন, ধন্যবাদ আপনাকেও। অর্থাৎ নতুন করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চীন। দুপক্ষের বিরুদ্ধেই দুপক্ষ পাল্টা অভিযোগ আনছে এবং নিঃসন্দেহে আমাদের নজর থাকবে এই সংক্রান্ত বিতর্কের দিকে। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের দিকে নজর রাখবো, কারণ রিয়াকে ম্যারাথন জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ম্যারাথন জেরার মুখে রিয়া চক্রবর্তী বেলা 1টা নাগাদ মুম্বাই ইডি অফিসে পৌঁছেছেন রিয়া, এবং এখনো অবধি রিয়া চক্রবর্তী বেরোননি ইডি অফিস থেকে। তার ভাই সৌভিক চক্রবর্তী এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকে জেরা করা হয়। মুম্বাইয়ে রিয়া এবং তার পরিবারের নামে দুটো ফ্ল্যাট রয়েছে, একাধিক কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন রিয়া এবং তার ভাই সৌভিক চক্রবর্তী। রিয়ার মাসিক আয় 12 থেকে 14 লক্ষ টাকা। সূত্রের খবর, সেই আয়ের উৎস নিয়ে রিয়াকে প্রশ্ন করেন ইডি অফিসাররা। ইডির জিজ্ঞাসাবাদ চলাকালীন সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। রিয়ার কল লিস্ট ঘেটে দেখা গেছে সুশান্তের মৃত্যুর পর 21শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত মুম্বাইয়ের ডিসিপি অভিষেক ত্রিমুখকে দুবার ফোন করেছেন রিয়া, রিয়াকে দুবার ফোন করেছেন পুলিশ কর্তা নিজে, একবার মেসেজও করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে মুম্বাই থেকে টেলিফোন লাইনে রয়েছেন রাকেশ ত্রিবেদী, আমাদের প্রতিনিধি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চাर्टर्ड अकाउंटेंट অনির্বাণ দত্ত। আমি প্রথমে রাকেশের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। राकेश जी, अभी 8 घंटा करीब हो चुका है, रिया चक्रवर्ती अभी तक एनफोर्समेंट डायरेक्टर की जो ऑफिस है उसके अंदर में ही है, तो इतना मैराथन जेरा चल रहा है, किसके ऊपर जीरो इन कर रहा है ईडी ऑफिसर्स, इसके बारे में अभी क्या पता चला? मोदी, अभी लेटेस्ट अपडेट मिल गई है कि पूछताछ जो है वो खत्म हो चुकी है। 8 घंटे पूछताछ चल रही। रिया चक्रवर्ती जो है अभी ईडी ऑफिस से बाहर निकल गई है। रिया, उनके साथ में उनका भाई शोभिक चक्रवर्ती, दोनों जो है इस वक्त अभी ईडी ऑफिस से बाहर निकल गए हैं जिस वक्त मैं आपसे बात कर रहा हूँ। इससे पहले श्रुति मोदी बाहर निकली थी और कुल मिलाकर के लगातार 8 घंटे में कई सारे जो सवाल है वो पूछे हैं, और जिसके जवाब रिया चक्रवर्ती ने क्या दिए वो भी हमें बहुत जल्दी हमारे सूत्रों से पता चल सकता है। मोबिया जी, हम आपसे जानकारी लेते रहेंगे। राकेश त्रिवेदी জানালেন যে এই মাত্র রিয়া চক্রবর্তী এবং তার ভাই ইডি অফিস থেকে বেরিয়ে গেছেন। কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সম্পর্কে আমরা খোঁজ খবর নিতে থাকবো। অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, মূলত যেটা অভিযোগ সুশান্ত সিং রাজপুতের বাবার যে 15 কোটি টাকা বিলকুল গায়েব হয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এবং ইতিমধ্যে রিয়া চক্রবর্তী তার ফ্ল্যাটের হদিশ সেটা খতিয়ে দেখছেন ইডি অফিসাররা, তার আয়ের উৎস খতিয়ে দেখছেন। আমি এখানে একটু জানার চেষ্টা করবো যে একজন নিউ কামার, ইন্ডাস্ট্রিতে নিউ কামার রিয়া চক্রবর্তী, এবং এখনো অবধি তার যে অ্যাসেটস, তার যে আয় সম্পর্কে জানা যাচ্ছে, সত্যি সত্যি হিসাব বহির্ভূত আয়ের সম্ভাবনা, সেটা কি আপনি দেখছেন আদৌ? দেখুন, এই সুশান্তের বাবার যে অভিযোগটা আছে যে 15 কোটি টাকা উধাও হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আজকের দিনে যখন জিএসটি পরবর্তী জমানাতে আমরা আজকে সব ব্যবসাপত্র করি, সেক্ষেত্রে কিন্তু কোনো কারোর অ্যাকাউন্ট থেকে যদি 15 কোটি টাকা যায়, সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি ঠিকঠাক অ্যানালিসিস করেন ইডি কর্তৃপক্ষ বা মুম্বাই পুলিশ যদি করে থাকেন এর আগে, তাহলে কিন্তু এটা সত্যি সত্যি বেরিয়ে আসবে যে 15 কোটি টাকা কি কারণে না হয়েছে। যে টাকাটাই যদি সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়ার অ্যাকাউন্টে যায়, আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু চাইলেই কোনো টাকা কারোর অ্যাকাউন্টে দিতে পারবো না, সেটা কিন্তু সাবজেক্ট টু ইনকাম ট্যাক্স এবং জিএসটি কমপ্লায়েন্স থাকতে হবে তার এগেনস্টে। আজকে যে কোনো টাকা যে কাউকে যদি দিই, তাহলে তার কনসিডারেশনে আমি কি পেয়েছি সেটাকে দেখতে হবে, এবং এটা যদি আজকে ইডি তদন্ত করে দেখে, সেই তদন্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কি
কি কারণে আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন একটা টাকা দেওয়া যায়, কিন্তু সেটা কখনোই 15 কোটি টাকা হতে পারে না। আমি যদি কাউকে 15 কোটি টাকা দিই, 10 কোটি টাকা দিই বা 1 কোটি টাকা দিই, সেটার কিন্তু একটা ইনকাম ট্যাক্সে সেটা কিন্তু দাখিল করতে হবে রিটার্নের মাধ্যমে, এবং সেটার উপরে ট্যাক্স আছে, ট্যাক্সেশন লাইবিলিটি হবে, জিএসটি ইমপ্লিকেশনস আসবে। আজকে যদি কেউ কাউকে টাকা দেন তাহলে তার উপরে জিএসটি ইমপ্লিকেশনস থাকবে, ইনকাম ট্যাক্স ধন্যবাদ ইমপ্লিকেশনস থাকবে। অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আমরা পাচ্ছি, কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। 190 জন যাত্রী নিয়ে রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। এই মুহূর্তে বিস্তারিত তথ্য আমরা এখন অবধি পাচ্ছি না। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর জাস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে 190 জন যাত্রী ছিলেন। আমরা নজর রাখছি কেরালার দিকে এবং সেখান থেকে কি আপডেটস আসে কেরালার কালীঘাটের এই বিমান দুর্ঘটনার সম্পর্কে আমরা আপনাদের জানাতে থাকবো। নিঃসন্দেহে যথেষ্ট উদ্বেগজনক খবর, দুর্ঘটনার কবলে দুবাই কোঝিকোড বিমান। আপাতত 8টায় সেরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।